বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিনা বিচারে আটক, গুম, জঙ্গি পরিচালিত হত্যাকাণ্ড, জোরপূর্বক ও বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শ্রমিকদের জন্য অনিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইন লঙ্ঘনের মতো বিষয়গুলোকে 2016 সালে বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গত বছরের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়, আইএস এবং আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার সঙ্গে সম্পৃক্ততা দাবি করে এমন চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা বাংলাদেশে বেড়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বরাবর বলে আসা হচ্ছে, দেশের কোথাও আইএস নেই এবং বিদেশে যোগাযোগের চেষ্টা করলেও যারা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে তারা দেশেরই। আর এই রিপোর্ট প্রকাশের দুদিন আগে গত মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নেই। বাংলাদেশ সম্পর্কে 57 পৃষ্ঠার ওই মার্কিন প্রতিবেদনে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনকে বেশিরভাগ আন্তর্জাতিক পর্যবেক্ষক বিতর্কিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলে বিবেচনা করেছে বলে উল্লেখ করে বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে জড়িতদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আটক, গুমের শিকার হওয়া এবং সভা সমাবেশে বাধা দিয়ে মত প্রকাশের স্বাধীনতা সংকোচনের কথাও বলা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে দেশটিকে তাদের রাষ্ট্রে মানবাধিকারের দিকে নজর দিতে বলেছে। ট্রাম্পের আমেরিকাকে আরো বেশি করে নিজের দিকে নজর দিতে বলার মধ্যে যুক্তি খুঁজে পাওয়া গেলেও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বহুল ব্যবহৃত প্রথাগুলোকে হালকা করে দেখবার সুযোগ আছে কি? এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোর্শেদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। স্বাগত আপনাদের তিনজনকে। ডক্টর মিজানুর রহমান, আপনাকে দিয়েই শুরু করি। মানে এই রিপোর্টটি আপনার কতদূর দেখবার সুযোগ হয়েছে জানি না, কিন্তু ধরুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর আটক, ব্যবহার, এসব নিয়ে যেসব কথা আছে, কথাগুলো তো আসলে আমরাও বলি। অবশ্যই আমি প্রথমেই একটু মন্তব্য করি, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছরই এই প্রতিবেদন প্রকাশ করে থাকেন এবং এটা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করেও থাকি। যদিও আমরা হয়তো অনেক সময় কথায় বিবৃতিতে এটাকে খাটো করে দেখবার প্রয়াস আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করি, পর্যালোচনা করি। তবে এবার কিন্তু একটু ভিন্ন মাত্রায় আমি বলবো যে আমরা মানে আমি একটু প্লুরাল ব্যবহার করছি আর কি, যারা মানবাধিকার নিয়ে কাজ করেন। বলবো যে মানবাধিকার নিয়ে অন্য কারো সম্পর্কে কথা বলতে গেলে একটা নৈতিক একটা ভিত্তি কিন্তু খুব শক্ত থাকতে হয়, কিন্তু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই নৈতিক ভিত্তিটা বড্ড দুর্বল হয়ে গেছে এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। সুতরাং নিজের নৈতিক অবস্থানটি দুর্বল করে অন্যদের দিকে তাকে এভাবে অঙ্গুলি নির্দেশ করাটা কতখানি যৌক্তিক এবং গ্রহণযোগ্য সেটি আমাদের ভেবে দেখতে হবে। এত সত্ত্বেও যে কথাগুলো এই প্রতিবেদনে রয়েছে এই সবটাকে কিন্তু উড়িয়ে দেবার মতো কথা নয়, কারণ আপনি যেরকম একটু আগে বলেছেন যে এই কথাগুলো আমরা জানি, এই অভিযোগগুলো রয়েছে এবং মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন যদি আমরা 2010 সাল থেকে যদি দেখি, সেই যে প্রতিবেদনগুলো আমরা মহামান্য রাষ্ট্রপতির নিকট জমা দেয়া হয়, প্রায় প্রত্যেকটি প্রতিবেদনেই কিন্তু এই অভিযোগগুলো কোনো না কোনোভাবে এসছে এবং এর সত্যতা যে খুঁজে পাওয়া যায় আমাদের বাস্তবতায়, সেটাও কিন্তু পরিচয় মেলে মানবাধিকার কমিশনের প্রতিবেদনেই। সুতরাং এখানে কিন্তু নতুন যে কিছু আমরা বলছি তা কিন্তু নয়, আমরা কিন্তু এই কথাগুলো এই অভিযোগগুলো রয়েছে এবং যদি ঢালাভাবে এগুলোকে প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটি হচ্ছে দুঃখজনক, কেননা আমাদের উত্তরণের পথ খোঁজা দরকার। মানে ঢালাওভাবে প্রত্যাখ্যানের কথা যদি বলি ব্যারিস্টার সারা হোসেন, মানে নিশ্চয়ই এটা একরকমের বিস্ময়করই যে এখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নাই, কারণ এটা আসলে একেবারেই আমেরিকা থেকে জেনে আসতে হয় না। মানে এটা বহু বছর ধরে আপনারা বলছেন, সংবাদ মাধ্যমে রিপোর্টিং হচ্ছে এবং মানে ক্রস ফায়ার বিষয়টি কি সেটা বোধহয় সকলেই বোঝেন এবং জানেন। সকলেই বোঝেন এবং এই ব্যাপারে তো সুনির্দিষ্ট কোনো
অস্বীকার করে যাচ্ছেন ঢালাওভাবে, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কখনোই পাচ্ছি না। যখন মিজান ভাই মানবাধিকার কমিশনে ছিলেন, ওনারা কিন্তু বারবার চেয়েছেন যে আপনারাই তদন্ত করেন, আপনারাই দেখান যেগুলো হয়নি অথবা হয়েছে এবং আপনারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু সেরকম কোনো তথ্য কখনো আসেনি। একটু এই ট্রাম্পের সরকারের কথাটা বলি, যে এই রিপোর্ট যে বের হয়েছে, অবশ্যই এখন ট্রাম্প হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, কিন্তু এই রিপোর্ট 97 পৃষ্ঠার রিপোর্ট নিশ্চয়ই আপনি দেখেছেন, মাত্র এই 6 সপ্তাহের মধ্যে তো আর তৈরি হয়নি। তো এটা আমরা ধরে নিতে পারি যে আগের সরকারের আমলে হয়েছিল। তারপরেও অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেহেতু রিপোর্টটা আসছে, এখন যুক্তরাষ্ট্রের সরকারের দায়িত্বে যারা এই মুহূর্তে আছেন তারাও কিন্তু একই প্রবণতা অনুসরণ করছেন। তারাও বলতে চাচ্ছেন যে সার্বজনীন মানবাধিকার তাদের জন্য প্রযোজ্য না, তারা নিজেদের দেশ, তারাই দেখবে তাদের ব্যাপার, আমেরিকান ছাড়া অন্য কেউ কিছু আমেরিকান নিয়ে বলতে পারবে না। তো এটাতেও বেশ দুঃখ লাগছে আর বিস্ময় লাগছে যে তাদের আসলে নিজেদের যে কথাগুলো সেগুলো কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মোটামুটি মিলে যাচ্ছে। হ্যাঁ, এবং আসলে 2016 প্রতিবেদন তো বটেই, এবং আওয়ামী লীগ যখন আজকে দলীয়ভাবে এই রিপোর্টটি প্রত্যাখ্যান করেছে, 57 পৃষ্ঠা সম্ভবত যে এই রিপোর্টটি প্রত্যাখ্যান করেছে, তারা কিন্তু তখন বলেছে যে ওই দেশে পুলিশের গুলিতে প্রতি বছর প্রচুর পরিমাণ সংখ্যালঘু কালো মানুষ নিহত হয়, কাজে এই যুক্তি তুলে ধরেছে তারা। কাজে এবং ওদের দেশেও কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে আমাদের এখানে আমরা কথাগুলো বলি এবং আরো অনেকেই বলেন চেষ্টা করেন প্রতিবাদ করতে, সেখানে তো প্রতিদিনই সেরকমগুলো সেই প্রতিবাদগুলো চলছে এবং তারাও তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে প্রতিকার চাইছে। তো এখানে যে পুরা জাতি আর সরকারকে এক করে ফেলা তো উচিত না, আমরা বাংলাদেশে সেটা করতে চাই না, আর আমেরিকার ক্ষেত্রে আমার মনে হয় সেটা আমাদের করা ঠিক না। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এই রিপোর্টটিতে বারবার যখন বারবারই বিনা পরোয়ানায় গ্রেফতার, সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া, নিরাপত্তা বাহিনীর যথেচ্ছ ব্যবহার এবং এগুলো নিয়ে আলাপ হচ্ছে, বারবারই উল্লেখ করা হয়েছে 2016 নভেম্বরে আপিল বিভাগ থেকে যেই রায়টি প্রকাশিত হয়, যে মানে হাইকোর্টের যে রায়টি উচ্চ আদালত বহাল রাখে যে বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়া যাবে না, মানে সেই রায় আসলে দারুণ কথা ছিল যে কাচের ঘরের ভেতরে বাইরে আত্মীয় এবং ম্যাজিস্ট্রেট বসে থাকবে এবং কাচের ঘরের ভেতরে জিজ্ঞাসাবাদ হবে, এবং কাউকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করা যাবে না, পোশাক ছাড়া, পরিচয়পত্র না দেখিয়ে গ্রেফতার করা যাবে না। বারবার এই আপিল বিভাগের এই রায়টির কথাও এই রিপোর্টে এসেছে। সেই রায়টির আসলে কতটুকু কি হচ্ছে, মানে এই রায়টি এলো, তারপর আমরা সংবাদ মাধ্যমে খুব আলাপও করলাম, কিন্তু তাতে লাভ কি হলো? না, এটা শুনতে খুব ভালো লাগে যে আপনার কাচের ঘরের ভিতরে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে, এবং যে রায়েতে 54 ধারার মামলাটায় এবং রিমান্ডের মামলায় যে আপিল বিভাগ যে রায়টা দিয়েছিল সেটা হাইকোর্ট ডিভিশনের অনেকদিন পরে কিন্তু এই রায়টা আপিল বিভাগে এসেছে, এবং তারপরে সরকার ইতিমধ্যে একটা রিভিউ পিটিশন ফাইল করেছে যতটুকু আমি জানি। তো এখন এই রায় সরকার এটা মানতে রাজি না। হ্যাঁ, সরকার এটা মানতে একটা রিভিউ করেছে তারা। তো দেখুন, এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা হচ্ছে না। 54 ধারার গ্রেফতার, রিমান্ডের বিষয়, এই সরকারি ধরেন যারা সরকারে এখন আছে তারা যখন নিগৃহীত হয়েছে তখন কিন্তু এই 54 ধারার বিরুদ্ধে, রিমান্ডের বিরুদ্ধে তারাও কিন্তু সোচ্চার ছিল। একসময় তো তারাও নিগৃহীত হয়েছে সরকারে যারা ছিল তাদের মাধ্যমে। তো সে সময় তাদের কথাগুলো খুব ছিল, এবং বিশেষ করে সামরিক শাসনের আমলে এরশাদের পিরিয়ডে এ সময় 54 ধারায় গ্রেফতার, রাজনীতিবিদদের, তারপরে রিমান্ড, এই বিষয়গুলো খুব প্রচলিত ছিল। এই রায়টি নিয়ে আমরা কথা বলছি, সেটি আসলে 1998 সালে সেই রুবেল হত্যার পর থেকে এই মামলা চলছে, মানে 20 বছর ধরে সারা আপনাদের চেম্বার থেকে এটা করা হয়েছিল। এখন সেখানে আপনার এই 20 বছর হয়ে গেলেও আমরা যতটুকু পেয়েছি, আমরা যেটা বুঝতে চাই সেটা হলো যতটুকু পেয়েছি সেতটুকু আমাদের কাজে লাগছে কিনা, এটা হলো মুখ্য বিষয়। কিন্তু আমরা দেখছি যে রায় হওয়ার পরেও এই রায়টাকে ফ্রাস্ট্রেট করার জন্য ইতিমধ্যে কিন্তু আপনার কার্যক্রম শুরু হয়েছে। ধরেন মেনেই নিলাম যে রায় অনুসারে আপনি একজনকে 54 ধারায় গ্রেপ্তার করতে পারবেন না এবং 24 ঘন্টার বেশি আপনি তাকে গ্রেপ্তার করে রাখতে পারবেন না। এটিকে ফ্রাস্ট্রেট করার জন্য একটা পদ্ধতি বের হয়েছে, এটা আমরা পত্রপত্রিকায় দেখি, এবং আমি আইনজীবী হিসাবে আমাদের কাছে ক্লায়েন্ট আসে, আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কে কোথায় কিভাবে কাজ করছে এটি কিন্তু আমাদের আইনজীবীদের নলেজে আসে, এটা কিন্তু আমরা জানি। তা আমরা দেখছি এখন অনেক সময় কিন্তু আর ওই গ্রেপ্তারের যে 24 ঘন্টার বিষয়টা, এটি আলটিমেটলি ভবিষ্যতে আর প্রয়োজন হবে না, কারণ এখন কিন্তু গ্রেপ্তার করে তাকে আর শো করা হচ্ছে না গ্রেপ্তার করাটা ইম্পর্টেন্ট। কারণ আপনার গতকালকে পত্রিকায় দেখবেন একটা রিপোর্ট এসছে, প্রথম আলোতে একটা রিপোর্ট, যে ওনাকে প্রায় 30 দিনের মতো বা 90 দিনের মতো ওনাকে গ্রেপ্তার করার পরে তারপরে প্রডিউস করা হয়েছে। এই টেকনিকটা তো মোটামুটি বছর দেড়েক ধরে ভালো মতো মানে ভালো চলেছে। তাহলে দেখেন আলটিমেটলি ওখান থেকে আমরা যতটুকু 20 বছরে অর্জন করলাম সেই অর্জনটাকে
এক মুহূর্তের মধ্যে কিভাবে ফ্রাস্ট্রেট করা যায় সেই শিক্ষাটা কিন্তু আমাদের আছে এবং সেটি আমরা প্রয়োগ করছি। তো এখন এতগুলো আলোচনার মধ্যে আলটিমেটলি আমরা কি চাই, এদেশের মানুষ কি চায়, সেটি যদি আমরা আমাদের একটু বুঝতে সুবিধা হয় বা আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদের কথাটা হলো যে যারা সরকার পরিচালনা করছেন, বিশেষ করে সরকার বলতে তো আপনার ধরেন ফিল্ড লেভেলে যারা প্রশাসন চালায়, এটি তো মূলত সরকার। আপনার আইনগত মানে বেসিক্যালি যে পলিসি মেকিং যেটা করে সেটাকে কিন্তু আমরা সরকারের ডাইরেক্ট হ্যান্ডস বলি না। পলিসি মেকিংটা তো তারা পলিসি মেকিং করে, কিন্তু আমাদের ডাইরেক্ট হ্যান্ডস হলো সরকারের, যিনি নাকি থানায় বসে, যিনি নাকি উপজেলায় বসে প্রশাসন চালাচ্ছেন, এরা হইল সরকারের মূল হ্যান্ডস। তো সেই জায়গাগুলোতে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে যদি আপনি বলেন, এই যে অভিযোগগুলো আসছে 2016 সালের রিপোর্টটা আপনি কেন 15 সালের রিপোর্টটা বের করেন না, দেখবেন যে মিল আছে। 14 সালের রিপোর্টটা বের করেন, মিল আছে। এখন নাইলে এখন একটা প্রশ্ন আসছে যে আপনার গ্রহণযোগ্যতার ব্যাপার, যে আজকে আমেরিকান প্রেসিডেন্ট নতুন হওয়ার পরে, ট্রাম্প হওয়ার পরে একটা আলোচনা যে তুমি কে, তোমার দেশে কি চলছে। হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্যই করা যায়, কিন্তু সেটি আপনার করাটা যতটুকু যৌক্তিক, সাথে সাথে এটাও আপনার ততটাই যৌক্তিক যে আমার দেশে যদি গুম, হত্যা, নির্যাতন এবং হয়রানি এগুলো যদি চলে, সেগুলো প্রোটেক্ট করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিলেন, এটি খুব ইম্পর্টেন্ট। এবং সেই ব্যাপারে যদি আপনি যথেষ্ট পদক্ষেপ নেন এবং তারপরে যদি ওইটি সমালোচনা করেন, তাহলে সেটা এক ধরনের আপনার গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু আপনি ওটির ব্যাপারে সমালোচনা করলেন আর এখানের বিষয়টা আপনি ইগনোর করে গেলেন, সেটি কিন্তু আমাদের মানবাধিকার রক্ষার জন্য যথেষ্ট নয়। এবং আমি মনে করি যে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদও যে কথাটি বলছিলেন যে আসলে যারা প্রশাসন চালাচ্ছেন দেশের মানে বিভিন্ন পর্যায়ে, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই রিপোর্টে আপনি লক্ষ্য করেছেন কিনা, একটা এটাকে প্রশংসা হিসেবেই নেব কিনা, যে নিরাপত্তা বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের এক রকমের কার্যকর নিয়ন্ত্রণ আছে বলছে। একদিকে সেটা নিরাপদ কথা, ভালো কথা, কিন্তু তার মানে তো এই মানে বাংলাদেশের রাজনৈতিক সরকারকে, বাংলাদেশের বেসামরিক প্রশাসনকে আসলে নিরাপত্তা বাহিনীর এই ব্যবহারের জন্য এক রকমের দায়ও নিতে হবে। হ্যাঁ, দায় তো নিতেই হবে, কিন্তু আমরা এই রায়ের কথাটা আরেকটু বলি, যে রায় যে দেওয়া হয়েছে এটা আসলে 5টি মানবাধিকার সংগঠন মিলিতভাবে করেছিল এবং 10-14 বছর ধরে মামলাটা জিয়ে রেখেছে। তারপরে যেটাতে আমরা সবাই অবাক হয়েছিলাম যে রায়টা দেওয়ার পরে, যেহেতু এই আপিলটা যেটার মাধ্যমে আমরা রায় পেলাম, সেই আপিলটা করা হয় বিএনপির আমলে, সবাই ধরেই নিয়েছিলাম যে সরকার এই আপিল নেওয়ার অগ্রসরই হবেন না। তো শুধু অগ্রসর না, ওনারা এখন রিভিউ পিটিশন করে বলেছেন যে ওনারা এই রায় মানেন না, কারণ কোর্টের থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, ওনারা বলছেন এই নির্দেশনা প্রয়োজন নাই, কারণ এরকম কথা আইনে কোথাও বলা নাই। তারপর ওনার বাকি নির্দেশনা সম্পর্কে বলেছেন এগুলোর প্রয়োজন নাই, কারণ এগুলো নিয়ে আলাদা আইন আছে, সেই জন্য কোর্টের নির্দেশনা দরকার নেই। হঠাৎ মানে দুই ধরনের যুক্তি দিয়েছে। পুরো রাইট পরোয়ানা ছাড়া গ্রেফতারের কথা বলা আছে, আইনের মধ্যে যেহেতু বলা হয়েছে যে নির্যাতন হলে সেটার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, আরো কিছু করতে হবে, আইন অনুযায়ী সেই ব্যবস্থাগুলো করতে হবে। সেই ক্ষেত্রে সরকার বলছে যে যেহেতু ওই আইনটা আছে যে পুলিশি নির্যাতন হলে ক্ষতিপূরণ দিতে হয়, সেই জন্য আদালতের এটা নিয়ে আলাদা কোনো কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু আদালতের দায়িত্ব তো হচ্ছে ব্যাখ্যা দিয়ে দেওয়া যে আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে কি কি করণীয়। তো এখন আমরা আরো মানে অবাক হয়ে গেলাম যে রিভিউ পিটিশন করা হয়েছে এবং এখনো বলা হচ্ছে যে রায় ওনারা মানবেন না, কিন্তু ওনার রায়ের ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ। তো সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হলে বাংলাদেশের মানুষের কি হচ্ছে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তো অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের। তা আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ, বেসামরিক প্রতিষ্ঠান যারা আছেন তাদের অবশ্যই অবশ্যই রাজনৈতিক, নৈতিক এবং সাংবিধানিক দায়িত্ব হচ্ছে দেখার যে সামরিক বাহিনীতে যারা আছেন অথবা আধা সামরিক অথবা নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তারা কি করছেন না করছেন সেগুলো যাতে আইনসম্মত হয়। তো এখানে আমার মনে হয় না তারা এই ব্যাপারে দায়িত্ব এড়াতে পারেন। কিন্তু এই রিপোর্টের মধ্যে হ্যাঁ ঠিক ওই বাক্য দেখে আমার একটু অবাক লাগলো, এটা প্রশংসা নাকি, এবং এটা ওনারা মনে হয় বলছেন যে ডি জিউরে বা আইনগত অবস্থাটা কি, বাস্তবের কথাটা বোধহয় বাকিগুলো পড়লে, বাকি বাক্যগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে সেরকম নিয়ন্ত্রণ আছে কিনা। বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে তিনি প্রায়শই বলছেন যে নিরাপত্তা বাহিনীগুলোর ভেতরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে যে তারাই শুধু তাদের মানে ব্যাপারে তদন্ত করে, সেটা আসলে যথেষ্ট নয়। মানবাধিকার কমিশনকে যেন সেই ক্ষমতা দেওয়া হয় যাতে তারাও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তদন্ত করতে পারে। আপনি যখন দায়িত্বে ছিলেন আপনার সঙ্গেও প্রায়শই এই নিয়ে কি বলবো যে এক রকমের মানে একটা মতপার্থক্যের ঘটনা ঘটেছে। আপনার কি মনে হয় এটা জরুরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযোগ আসলে বাইরের কেউ তদন্ত করবে? বাইরের কেউ
সেটি তো রাষ্ট্র নির্ধারণ করবে। তবে আমরা কিন্তু মানবাধিকার কমিশনে থাকাকালীন যে দাবিটি খুব জোরে সোরে করেছি, সেটা হচ্ছে মানবাধিকার কমিশনের অন্তত পক্ষে এই অধিকারটুকু এবং এই এখতিয়ারটুকু থাকা দরকার, যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠে তাহলে যেন মানবাধিকার কমিশন সেটি নিজেরাই তদন্ত করতে পারে। এটা এক। এবং আমরা কিন্তু এটিও বলেছিলাম যে এই যে আমরা প্রতি বছর পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী যে পুলিশ মেডেল দেন বা প্রেসিডেন্টস মেডেল দেন, আমরা বলেছিলাম যাদেরকে পুরস্কার দেয়া হবে বা যাদের পদোন্নতি হবে প্রত্যেকটি ক্ষেত্রে যেন মানবাধিকার কমিশনের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ নেই। এটি পাওয়ার পরেই তিনি শুধুমাত্র পুরস্কৃত হতে পারেন। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ থেকে থাকে মানবাধিকার লঙ্ঘনের, তিনি কখনো রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত হতে পারেন না। এটাও কিন্তু আমরা দাবি করেছিলাম এবং এটা আমাদের সুপারিশের ভিতরে আমরা রেখেছি। কিন্তু দুঃখের ব্যাপার যে অনেকগুলো আমরা বলি, দাবি করি, চাই, কিন্তু সেভাবে আমরা রাষ্ট্রের তরফ থেকে আমরা ঠিক যে এগিয়ে এসছে সেটা কিন্তু আমরা দেখিনি। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে গুম প্রসঙ্গেও আলাপ করতে চাই, কারণ ভীষণভাবেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই একরকমের দায়ী করা হয়েছে এই আটক এবং সাদা পোশাকে আটক এগুলোর জন্য, এবং কয়েকজনের নামও উল্লেখ করেছে এই রিপোর্টে। তারা 3 জন বিচার হয়েছে এরকম যুদ্ধাপরাধী 3 পুত্রের নাম তারা উল্লেখ করেছে যে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন ফিরেও এসেছে, ফিরে আসছে, কিছু মনে থাকছে না। সেটাই বা কেন হচ্ছে? দর্শক, একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মিজানুর রহমান, গুম প্রসঙ্গেও বলা হয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া, আমরা কিছুটা কথা বলছিলামও তা নিয়ে, যে এবং অনেক সময় গ্রেপ্তারের পরে আসলে না স্বীকার করা যে পুলিশি হেফাজতে আছে, আদালতে প্রডিউস না করা, এই সমস্যাগুলো নিয়েও ব্যাপকভাবে বলা হয়েছে। এবং সেখানে বলতে গিয়ে 3 জনের নাম উল্লেখ করেছে এই রিপোর্টে, ডিসঅ্যাপিয়ারেন্স সেকশনে। সেখানে জামাতে ইসলামীর মানে যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ হিল আমান আজমির কথা আছে। 22শে অগস্ট, গত বছরের 22শে অগস্ট তিনি নিখোঁজ। 9 অগস্ট থেকে নিখোঁজ মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেমের কথা আছে। এবং 4 অগস্ট থেকে নিখোঁজ হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের কথা আছে। এবং তারা প্রত্যেকেই অজ্ঞাতনামা লোকদের দ্বারা গ্রেপ্তার হয়েছেন, ধারণা করা হয় ডিবির লোক দ্বারা গ্রেপ্তার হয়েছেন, এগুলো এই রিপোর্টে বলা হয়েছে। হুম্মাম কাদের চৌধুরী ফিরে এসেছেন, এই সদ্য এই রিপোর্ট বের হওয়ার সময় সেটা জানা ছিল না, কিন্তু হুম্মাম কাদের চৌধুরী ফিরেও এসেছেন। কিন্তু সবসময় যেরকম হয়ে আসছে যে যারা ফিরে আসছেন তাদের কিছু মনে থাকছে না। তারা বলছেন তারা কিছু মানে এটা কি আসলে বিশ্বাসযোগ্য নাকি ভয় পাচ্ছেন আসলে ভীষণভাবে? দেখেন, এখানে বোধহয় আমাদের একটা ধারণা করবার যথেষ্ট যুক্তি আছে যে কোনো কিছু মনে না থাকাটাই তাদের জন্য স্বস্তিদায়ক, অন্তত পক্ষে কিছুটা সময়ের জন্য হলেও। আর একটি কথা যে দেখুন, এই যে আপনার গুম হচ্ছে বা ধরে নিয়ে যাচ্ছে এবং তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বা সাদা পোশাকে, কিন্তু পারিপার্শ্বিকতা দেখে মনে হচ্ছে যেন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই কাজ, কিন্তু তারা একদমই সেটাকে অস্বীকার করছেন। এটা করে কিন্তু রাষ্ট্র কিন্তু কোনো রকম অব্যাহতি পেতে পারে না। আমরা ভুলটা করি ওই জায়গাতেই, যে যদি এটা কোনো অপরাধী গোষ্ঠীও যদি একজন মানুষকে ধরে নিয়ে যায়, সেই নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাকে ফিরিয়ে আনা, তার খোঁজ খবর বের করা, এটা তো রাষ্ট্রের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা তো সেই দায়িত্বটা পালনে ব্যর্থ হচ্ছে। সুতরাং কোনো না কোনোভাবে তাদের ব্যর্থতা দায়টা স্বীকার করতেই হবে। সুতরাং এখানে কিন্তু ওই ঢালাওভাবে অস্বীকার করে যে আমরা নিয়ে যাইনি, তোমরা নিয়ে যাওনি, যদি মেনেও নি কারা নিয়ে গেছে তোমরা খুঁজে বের করো, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করো। স্যার, আপনি মাঝখানে মন্ত্রী এরকম কথাও বলছিলেন যে এরা নিজেরাই নিখোঁজ হয়ে থাকে। হ্যাঁ, যদি ওটাও হয়ে থাকে, মনে করুন যে আমি আমার স্ত্রীর সঙ্গে আমি অভিমান করে আমি লুকিয়েছি, সেটা এক জিনিস, কিন্তু আমি যদি আমার নিখোঁজ হওয়াটা যদি আমাদের সার্বিক পরিস্থিতির উপরে নেতিবাচক প্রভাব ফেলে, সেটা যদি আমার রাষ্ট্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে, তাহলে তো রাষ্ট্রের স্বার্থেই এবং বৃহত্তর স্বার্থেই সেই ব্যক্তিকে খুঁজে বের করাটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়ে। সেখানে তো আমি আমার যে দায়, আমার যে দায়বদ্ধতা, সেটা থেকে আমি কোনোভাবে বেরিয়ে আসতে পারি না। ব্যারিস্টার সারা হোসেন, এই 3টি উদাহরণ সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে, ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে, টর্চারের ক্ষেত্রে, মানে প্রতিটি সেকশনে অনেকগুলো ক্ষেত্রেই
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে এদের মধ্যে অনেকেই বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। মানে এই প্যাটার্নটাও তো আসলে বোঝা যাচ্ছে এবং এই প্যাটার্নটির কথাও তো বাংলাদেশে বলা হচ্ছিল অনেকদিন থেকে। হ্যাঁ, অনেকদিন ধরে, এবং আমরা বিভিন্ন সরকারের আমলে একই রকম অবস্থা দেখেছি, যদিও গুম টুম আগে দেখা যায়নি। যেমন আমরা যদি আমাদের দেশের প্রতিবেদন দেখি, আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদনে বলা হয়েছে যে রাজনৈতিক সহিংসতার যে হারটা সেটা অনেক বেড়ে গেছে। যেমন একটি নির্বাচনকে কেন্দ্র করে, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 147 জন নিহত হয়েছেন, এবং ওটা হচ্ছে সবচাইতে মানে এত বড় হার কখনো দেখা যায়নি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেটাও ঠিক, যে গুম খুনের ক্ষেত্রে আমরা দেখছি, আপনি এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের মাধ্যমে আমরা যে তথ্য পাচ্ছি যে গুম খুনের হারও যেমন বেড়ে গেছে, অন্যদিকে রাজনৈতিক সহিংসতার কারণেও যে খুন হচ্ছে অথবা নির্যাতন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দেখছি যে হারটা বেড়ে গেছে, এবং এটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার। মানে আমাদের রাজনৈতিক পরিস্থিতি যে খুব সুস্থ না আমরা অনেক দিন ধরেই জানি, কিন্তু এটা আরো সুস্থের দিকে যে যাচ্ছে না এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রতিকার কি আছে? মানে ধরুন আমি যদি এই যে তিনজনের কথা উল্লেখ করেছেন, তিন ছেলে যুদ্ধাপরাধের বিচার হওয়া তিনজনের ছেলে, তাদের কথা যে উল্লেখ করেছে, মানে একটা দীর্ঘ সময় ধরে তারা উধাও, মানে 22শে অগস্ট, 9ই অগস্ট এবং 4ঠা অগস্টে গ্রেফতার জন ফিরত এসেছেন। মানে মানে কি আইনি প্রতিকার কি? মানে আমার পরিবারেরই কেউ একজন হারালো, কি করবার আছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের কোনো অপরাধের বিচার নিজেরাই করছেন কিনা তদন্ত, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। সেটা হলো, এটা আমাদের প্রচলিত আইনে কিন্তু সেটিই আছে। পুলিশের একটা অপরাধ হলে সেক্ষেত্রে অভিযোগ হলে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে বিচার করা হয়। কিন্তু আমরা কিন্তু বেশ কয়েক বছর আগে আপনার প্রথম ঢাকাতে একদিনে 3টা ক্রসফায়ার হয়েছিল, রমনা এবং গাবতলীর ওদিকে একটা থানা এবং গুলশানে 3টা মামলা হয়েছিল। 3টা মামলায় তখন আমরা HRPBর পক্ষ থেকে একটা জনস্বার্থের মামলা করেছিলাম এবং অভিযোগ জেনেছিলাম যে থানায় নির্যাতন হয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনার কোর্ট অর্ডার দিয়েছিল যে একটা সিভিল অফিসার অর্থাৎ সচিবালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির মাধ্যমে তদন্ত করার জন্য। একই ধরনের ঘটনা আমরা আরও 4-5টি মামলাতে একই অভিযোগ এনেছিলাম কোর্টের কাছে, হাইকোর্টের কাছে জনস্বার্থের মামলায়, যে যেহেতু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ, অর্থাৎ তারা নিজেরা তদন্ত করলে এটা সঠিক জিনিসটা আসবে না। এবং প্রত্যেকটা সময় কিন্তু আপনার এই সব নির্দেশনাগুলো কিন্তু ওইভাবে দিয়েছিল যে সিভিল অফিসার থেকে তদন্ত, এবং সেই তদন্তের কারণে কিন্তু আমাদের 2টা কেসে ওই সমস্ত পুলিশ অফিসাররা সাসপেন্ডও হয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রসিডিং হয়েছে। এটি হলো একটা কথা। আর মিজান ভাই যেটা বলেছেন সেটি খুবই বাস্তব কথা। সেটা হলো যে ধরেন যে কোনো জায়গায় যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধটা যদি মানবাধিকার কমিশন তদন্ত করে, সেটাও একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা করতে পারে, অথবা একটা আমাদের লিগ্যাল এরিনাতেই একটা সিস্টেম বের করতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অপরাধটা সেটা যেন তাদের অফিসার তাদের কলিগদের দিয়ে তদন্ত না করে। তাহলে হবে কি, সেটা আপনার এই যে অভিযোগগুলো আমরা করছি ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে বলছি, এই জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রিত হবে, এবং সেটা সরকারের জন্য নিশ্চয়ই অবশ্যই ভালো। কারণ যত সুশাসন বৃদ্ধি পাবে এই ক্রেডিটটা তো সরকারের কাছেই যাবে, এটা সরকারের ক্রেডিট। এটা তো আমরা মনে করি যে সুশাসন আপনার এস্টাবলিশ করার জন্য এই জিনিসটা খুবই দরকার, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধের তদন্তটা অন্য একটা অথরিটি করবে, এই জিনিসটা আনা দরকার। আর প্রতিকারের কথা যেটা বলেছেন আপনি, দেখেন রিপোর্টের মধ্যে যে জিনিসটা আছে এখানে আমি একটু সমালোচনা করবো ওনাদের, কারণ আমাদের দেশে কি এই যুদ্ধ অপরাধীদের 3 ছেলেরই কিন্তু শুধু আপনার গুম হয়নি, আর বাইরে কিন্তু বহু রাজনৈতিক নেতা, বহু অনেক লোকজন আছে, কিন্তু সেই দিকটা কিন্তু এখানে ফুটে ওঠে নাই। অর্থাৎ এই জায়গায় রিপোর্টের সঙ্গে তারা এইখানে কত বেশি এমফেসিস দিচ্ছে এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। কারণ আমার কাছে ক্লিয়ার হতো সেগুলো বলছি যে আমাদের এখানে আমাদের বিষয়টা নিয়ে আমাদের মানবাধিকার, আমাদের দেশের অনেকগুলো সমস্যা আছে, অনেক অনিয়ম আছে, অনেক ক্রসফায়ার হচ্ছে, গুম হচ্ছে, সবই আছে, কিন্তু বিষয়গুলো নিয়ে কিছু কিছু সংস্থা যারা নাকি একটা নির্দিষ্ট আলোকে তারা বিচার করে, এই জায়গাটায় আমি একটু মনে করি যে এই জায়গাটা একটু আপত্তিজনক। কারণ এই জায়গাটা তাদেরকে করতে হবে নিউট্রালি। যেমন যুদ্ধাপরাধীর 3 ছেলে যেমন গুম হয়েছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তার সাথে কিন্তু আরো 10 জন সাধারণ নাগরিকের কথাটা আসা উচিত ছিল, সেইটার ব্যাপারে কিন্তু তারা সাইলেন্ট, তারা কিছু বলছে না কিছু। এই যে একটা রিপোর্ট নিয়ে যে তারা তো সকল মৃত্যুদণ্ড নিয়েও কথা বলে না, কিছু কিছু মৃত্যুদণ্ডের ব্যাপারে তাদের আপত্তি আছে। সেজন্য বলছি যে আপনার কথাগুলো ভালো হলো বিতর্ক সৃষ্টি হয়। যেমন ওই কথাগুলো যখন যারা বলছে তখন যারা সিলেক্টিভ বলছে, যারা পারপাস নিয়ে বলছে, সেই জায়গায় কিন্তু বিতর্ক হয়। নাহলে এই ধরনের আপনার এই যে পুলিশের হাতে নির্যাতন,
পরিবর্তন, এটা তো আমরা সাপোর্ট করি না, এবং এটা সমালোচনা করা উচিত, বিদেশিরাও বলা উচিত। কিন্তু যখনই আপনার ওই নির্দিষ্ট এরিনার মধ্যে নির্দিষ্ট একটা পারপাস নিয়ে বলা হয়, তখন কিন্তু সেখানে অনেক লোক এটাকে বিতর্কিত করার চেষ্টা করে, যেটা নাকি আজকে ধরেন রুটিন ওয়ার্ক হিসেবে বলা হয়েছে, যে একটা রিপোর্ট আসছে, সরকার একটা বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণ এই রিপোর্টটা গ্রহণযোগ্য নয়, এটা একটা রুটিন ওয়ার্কের মতো কথা। কিন্তু আমরা আসলে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। যেমন রিপোর্ট যারা দিচ্ছেন সেখানেও তাদের ওই পারপাজের কারণে আলটিমেটলি এখান থেকে আবার ওই একই পারপাজের রিপ্লাইয়ের কারণে আলটিমেটলি কিন্তু আমাদের কোনো সমাধান হচ্ছে না, যার কারণে দেখবেন 14, 15, 16 একই ধরনের রিপোর্ট আসছে, আমাদের সমস্যাগুলো একইভাবে রয়ে যাচ্ছে। এই জন্য সমস্যা প্রতিকারের যেটা হলো সেটা হলো যে সরকারের, বিশেষ করে ফরগেট অ্যাবাউট দ্য রিপোর্ট, আপনি রিপোর্টটা ভুলেই যান। বাংলাদেশের পত্রপত্রিকা, বাংলাদেশের ঘটনাগুলো তো আপনারা জানেন, সেই ঘটনাগুলোতে এখানকার মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, এই বিষয়গুলোকে সরকারের রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পরে সর্বোচ্চ কত সময় খোঁজ পাওয়া যায়নি, পরে ফেরত পাওয়া গেছে, এরকম কোনো ধারণা দিতে পারেন? এখন তো দেখা যাচ্ছে যে মানে 7 মাস, 8 মাস, 9 মাস এরকম। এটি কিন্তু আপনি একটু যদি ডাটা নেন তাহলে দেখবেন যে হলি আর্টিজানের ঘটনার আগে পরে এই যে নিখোঁজ হওয়ার সংখ্যাটা কিন্তু অনেক বেশি ছিল। তো সেই নিখোঁজের সঙ্গে এই আপনার অন্য নিখোঁজের কিন্তু একটু ডিফারেন্স আছে। ওই সময় নিখোঁজ হয়েছে, পরবর্তীকালে কিন্তু দেখা গেছে অনেকেই আপনার জঙ্গি হওয়ার জন্য নিখোঁজ হয়ে গেছে, সেটা কিন্তু একটা চ্যাপ্টার। কিন্তু ওর মধ্যে এই যে নিখোঁজের বিষয়টা এটা একটু ডিফারেন্ট কিন্তু, কারণ এটা কিন্তু আপনার হলি আর্টিজানের ঘটনার সময়ের পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, উনি একজন ফেরত আসছে। এখন এখানে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে যখন বলেন, একটা মামলা হয়েছিল হাইকোর্টে মাস কয়েক আগে, সেখানে কিন্তু এসে পুলিশ পরে এফিডেভিট দিয়ে বললো যে আমরা তাকে গ্রেপ্তার করি নাই। এখন পুলিশ যখন বললো আমরা তাকে গ্রেপ্তার করি নাই, তখন কোর্টের আর কি বলার আছে বলেন? কোর্ট তো আর তাকে বলতে পারে না, কোর্টের কাছে যদি সাক্ষী প্রমাণ থাকে তাহলে একটা কথা, কিন্তু সেই জিনিসটাও তো করা হচ্ছে না। যেমন মানবাধিকার কমিশনকে যদি এই তদন্তের ক্ষমতাটা দেওয়া হতো, তাহলে কিন্তু তারা কিন্তু একটা তদন্ত করে আদালতে যে হাজির হতে পারতেন, এই যে প্রমাণ এইখানে তারা করেছে, তো সেই প্রমাণটা না দেওয়ার কারণে কিন্তু আলটিমেটলি ওখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি না, এবং আমরা যে আদালত থেকে রেজাল্ট পাচ্ছি না এর জন্য কিন্তু আমরা হতাশ। কারণ আমি ব্যক্তিগতভাবে একটা ঘটনা জানি, আমি আদালতে গিয়েছিলাম এবং আপনার এই মোহাম্মদপুরের একটা ঘটনায়, এবং খুবই মর্মান্তিক ঘটনা, মানে আমার সাজেশনই তাকে বলছিলাম যে আপনি পুলিশের আইজিপির কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগ দায়ের করার পরে সেই অভিযোগের তদন্ত হওয়ার সাথে সাথে যেদিন তাকে ডেকেছে সেদিন থেকে সে উধাও, এবং তারপরে সে কান্নাকাটি করার পরে আমি রাত্রে পিটিশন রেডি করে আমি 3টা আদালতে গিয়েছি, এবং প্রত্যেকটা আদালতে আমাকে বলছে যে আমরা এটা শুনতে পারবো না, এবং তার কারণে আমি কোনো প্রতিকার পাই নাই। এরকম ঘটনা, এটা হলো আমি একটা ঘটনাকে নিয়ে গেছি, এবং সেটা আপনারা বুঝেন যে আমরা সাধারণত যে ঘটনাগুলো নিয়ে যাই আদালত একটু কনসিডার করে, কিন্তু এই ঘটনাটা কিন্তু আমি কোনো প্রতিকার পাই নাই, এবং এরকম ঘটনা আরো শত শত আছে। যেখানে প্রতিকার পাওয়া যায় না সেখানে ঘটনাটা কিন্তু বৃদ্ধি পাবে, এটি হলো স্বাভাবিক। এই জন্য আমার মনে হয় প্রতিকার হলো সবচেয়ে প্রথম হলো যে আমাদের আদালতগুলো যদি এই বিষয়ে একটু বেশি কনসাস হয়, একটু তারা যদি অ্যাক্টিভ রোল পালন করে, তাহলে মনে হয় সেইটা সরকারের উপরে অন্যান্য যারা এই অপরাধের সঙ্গে জড়িত আছে সেখানে তাদের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যার কারণে হয়তো আর্টিজানের প্রসঙ্গ তুলেছেন ব্যারিস্টার সারা হোসেন। এই রিপোর্টে একদম শুরুর যে সামারি সেখানেও বলা হয়েছে যে বাংলাদেশে আইএস এবং আল কায়েদার ভারতীয় শাখার সঙ্গে সংযুক্ত বলে যারা দাবি করে তাদের তৎপরতা 2016-তে বৃদ্ধি পেয়েছে, এবং ভারতীয় উপমহাদেশের জি, তো সেই বৃদ্ধি পেয়েছে, এবং তারা বলছে এই রিপোর্টে বলা হচ্ছে যে সরকার খুব জোর অভিযান চালিয়ে এই দমন করার চেষ্টা করেছে, এই জঙ্গিবাদ দমনের চেষ্টা করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে, আটক বেড়েছে, মানে আরবিট্রারি যে আটক সেই আটক বেড়েছে, এবং এর অনেকগুলো আটকের মাধ্যমে অর্থ আদায়েরও মানে অভিযোগ এসেছে। এই অংশটি সম্পর্কে কি বলবেন আপনি? একটা তো হচ্ছে সরকার তো স্বীকারই করছে না যে আইসিস বা এরকম কোনো কিছু বাংলাদেশে আছে, তো সেটা নিজেই একটা সমস্যা, কারণ ওনারা অস্বীকার করে বারবার বলার চেষ্টা করছেন যেটা হচ্ছে আমাদের এখানে যে বিরোধী দলগুলো আছেন তারা এই কাজগুলো করছেন, এবং তারা ইনসিস্ট করে যাচ্ছেন, মানে প্রমাণ যাই আসুক না কেন আইসিস যতবার দাবি করে যাচ্ছে যে তারাই করেছে, তারা মানতে রাজি হচ্ছে না। তো এটা একটা বড় সমস্যা। আপনার মনে হয় যে যুক্তরাষ্ট্রেরই বা আইএস আছে, মানে ধরুন যেভাবে আছে আসলে আমরা ধারণা করতে পারি সংবাদ মাধ্যম থেকে, বা ধরুন সবাই পারি আমরা, যে এরা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীরও ব্যাখ্যা, যে এরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত এরা আইএস নয়। একদল তো সিরিয়া গেছে, সেটাও তথ্য প্রমাণই পাওয়া যায়, কিন্তু আসলে তাতে কি হয়, মানে যুক্তরাষ্ট্রই বা বারবার আইএস আছে প্রমাণ করতে চায় কেন? মানে তাহলে তো তাদের দেশেও আইএস আছে, তাদের দেশেও আল কায়েদা আছে, একইভাবে তাদের দেশে আছে, তারা তো স্বীকারই করেছে যে এদের সাথে কানেকশন আছে। স্যান বার্নার্ডিনোতে যা হলো তারা বিচারও করেছে বেশ কয়েকজনকে এই অজুহাতে, কিন্তু
আমাদের আমি যুক্তরাষ্ট্র তাদের ব্যাপারগুলো দেখো, অস্বীকারই করছে কেন, মানে এইটা কেন, মানে টানাপোড়েনটা কেন, মানে আমরাই বা অস্বীকার করছি কেন সেটা জানতে চাচ্ছি। এবং কেন সেটা বোঝা যাচ্ছে, কারণ আমরা বলতে চাচ্ছি যে বিরোধী দল এটা করেছে, এছাড়া কেউ হতেই পারে না। এবং এই অভিযোগে আমরা তাদের কোনো কথাই শুনতে দিতে চাই না। এবং এই ধরনের ঘটনা যখন ঘটে, এই যে তিনজনকে আপনি বললেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আরো দুইজন, গোলাম আজমের ছেলে এবং মীর কাসেম আলীর ছেলে, হ্যাঁ, এই তিনজনকে যে অভিযোগ এসছে যে তিনজনকে এরকম করে গুম করা হয়েছিল এবং একজন ফিরে এসছে। মঞ্জিল বলছিল যে যুক্তরাষ্ট্রের রিপোর্টটা একপেশে, কিন্তু আমাদের কর্মকাণ্ড কিছুটা একপেশে। এখন আমি তাদের রাজনৈতিক কোনো কিছু সমর্থন করি না, কিন্তু আমি পর্যন্ত তাদের নিয়ে 6 মাস ধরে কোনো কথা বলিনি। মিজান ভাইও মানবাধিকার নেতা বলবো নাকি, কিন্তু উনিও এটা নিয়ে 6 মাসে কোনো কথা বলেনি। এখন আমরা কি যতজন ডিসঅ্যাপিয়ার করছেন, আমরা তাদের হয়ে যাচ্ছেন, সবাইকে নিয়ে কথা বলতে পারছি? আমরা বলছি মোটামুটি, আমরা সংখ্যাগুলো নিয়ে আসছি, আমরা অন্যান্য পরিবারগুলো নিয়ে আসছি। আমি নিজেই অনেকগুলো সভাতে গেছি যেখানে আমরা পরিবারের সদস্যদের নিয়ে এসেছি, তারাও আপনাদের সামনে কথা বলেছে, কিন্তু এদের সাথে আমরা কেউ যোগাযোগ করার চেষ্টা করিনি। তো সেখানেও একটা বিষয় আছে যে আমাদের মধ্যেও এমন একটা ধারণা কাজ করছে যে আপনিও এখন যেভাবে বললেন তিনজন যুদ্ধ অপরাধীর ছেলে, আমরা ধরে নিচ্ছি তারা যুদ্ধ অপরাধীর ছেলে বলে তাদের মধ্যেও কোনো সমস্যা আছে এবং তাদের সাথে এরকম আচরণও করা যায়। এবং সমস্যা হচ্ছে যে এরকম একটা ধারণা তো অনেকের মধ্যে চলে আসছে। এখন আমরা মনে করছি ধরেন যুদ্ধ অপরাধীর ছেলে নিয়ে, আরো অনেকে মনে করছেন দলীয়ভাবে যে ও ঠিক আছে, ওরা বিএনপি জামাতের, তাহলে তাদের তো মানবাধিকার নাই, ওরা আমাদের মানবাধিকার নিয়ে কথা বলে না, এখন ওদের নিয়ে যা করার হয়ে যাক, এটা নিয়ে আমাদের কোনো কিছু ভাবতেই হবে না। এখন এই সমস্যা যেখানে বিরাজ করছে, সেখানে তো আমাদের কোনো ধরনের জবাবদিহিতা আসলে আশা করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। যেটা মঞ্জিল বললেন যে কোর্টের মাধ্যমে আমরা কেন প্রতিকার পাই না, যেখানে পুলিশ গিয়ে হলফনামা দিয়ে স্বীকার করছে সে ভুল করেছে। যেমন আমরা কিছুদিন আগে একটা মামলা করেছিলাম যে একজন শ্রমিককে এই আশুলিয়ার ঘটনার প্রেক্ষিতে 30 দিনের বেশি একটা আইন, যেটা আর প্রচলিতই না, সে আইনের ভিত্তিতে তাকে আটক রাখা হয়েছে। সেটা হলফনামা করে পুলিশ সেখানে স্বীকারও করেছে। সেই স্বীকারোক্তির পরে পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, এবং এমন তেমন পুলিশ না, ওসি আশুলিয়া থানার, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আইজিপি কোনো শোকজ দিয়েছেন কিনা আমি জানি না, আমি ধরে নিতে পারি যে করেন নাই, আদালতের থেকেও কিছু আসে নাই। তো সমস্যা হচ্ছে আমরা ওরকম একটা কি বলবো, এটাকে দায় মুক্তি নাকি একটা জাস্ট গা সারা ভাব যে এগুলো হয়, হতে থাকে, আমাদের ডক্টর মিজানুর রহমান, মানে আমি আবার যদি ব্যারিস্টার সারা হোসেন এদেরকে যুদ্ধাপরাধীর ছেলে বলায় বিরক্ত হয়েছেন যে আমরা হয়তো আসলেই পার্থক্য করি, ছেলে বটে, না না, ওটার জন্য তো আমরা তাদেরকে হয়তো আসলেই পার্থক্য করি, কিন্তু পার্থক্য তো এভাবেও করা যায় যে অনেকে উধাও হয়ে যাচ্ছেন, তাদের কথা সংবাদপত্র, মানে সংখ্যার পরিমাণটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে তাদের কথা সংবাদপত্রেও আসলে আসছে না। আমরা আলাদা করে তাদের নাম বা তাদের পিতার নাম জানার তো কোনো প্রশ্নই ওঠে না। এদের কেউ কেউ তো ফেরত আসছেন, হুম্মাম কাদের চৌধুরী এসেছেন, বিএনপি নেতা সালাউদ্দিনকে শিলংয়ে পাওয়া গেছে, তিনিও ভুলে গেছেন, কিন্তু অনেক সাধারণ মানুষকে নিশ্চয়ই কোনোভাবেই ট্রেসই করা যাচ্ছে না। দেখুন, আমি বলি যে যখন মানবাধিকার কমিশনে ছিলাম তখন যে নীতিটি অনুসরণ করতাম সেটি হচ্ছে যে কারো পারিবারিক পরিচয় বা অন্য কোনো পরিচয় আমাদের কাছে কিন্তু সেটি কিন্তু আমাদের কাছে শিরোধার্য ছিল না। আমরা দেখতাম উনি নাগরিক কিনা, একজন মানুষ কিনা, এবং তার অধিকার খর্বিত বা লঙ্ঘিত হচ্ছে কিনা, যার জন্য আমাদের কাছে কিন্তু তখন ইলিয়াস আলীর প্রসঙ্গ এসছে, সে অভিযোগ এসছে, এবং সেই অভিযোগ নিয়েও কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এবং সরকারের সঙ্গে আমরা বাদানুবাদ করেছি, আমরা পত্র বিনিময় করেছি, আমরা তদন্ত দাবি করেছি, এবং এগুলো আমরা করে গেছি। ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধুর, আমি আবার বলছি, বঙ্গবন্ধুর দেহরক্ষীর তার ছেলে, সেও কিন্তু এভাবে নিখোঁজ হয়ে গেছে কুমিল্লা থেকে, এবং আজকে 4 বছরের অধিক কাল ধরে কিন্তু তাকে পাওয়া যায়নি। এটি নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, এবং আমরা বারংবার আমরা পত্র দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমরা তদন্ত চেয়েছি, তদন্ত প্রতিবেদন চেয়েছি, কিন্তু ওই আমাদের পত্রগুলো কিন্তু ঠিক সেভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে বলে আমাদের কাছে দৃশ্যমান হয়নি। আমরা কিন্তু সাধারণ মানুষ নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করেছি। তবে একটি কথা নবনীতা এখানে আমাদের বলতেই হয়, সেটি হচ্ছে যে এই আজকে দেখুন সারা বা মনজিল মুর্শিদ, ওনারা যে একটা যে কেমন যেন একটা দায় মুক্তির এক ধরনের যেন একটা অবস্থা বিরাজ করছে, এই প্রসঙ্গে বলি যে আসলে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে জাতিসংঘের মহাসচিব বলেছেন যে মানবাধিকার এখন বর্তমানে হুমকির মুখে। আমি আমাদের পরবর্তী পর্বে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে ট্রাম্পের আমেরিকা তো আছে, এবং কোন দেশের সরকার আসলে শুনতে চাইছেন কিনা মানবাধিকার নিয়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার কথা ভাবলেই সেটা বোধহয় পরিষ্কার হয়ে যায়। দর্শক থাকুন রাজকাহনে।
সিএলএম রাজকাহনী। ডক্টর মিজানুর রহমান, আপনি বলতে শুরু করেছিলেন যে জাতিসংঘ মহাসচিব বলেছেন যে মানবাধিকারের জন্য খুব খারাপ সময় যাচ্ছে এখন, এবং সারা পৃথিবীর দিকে তাকালে এমনকি দক্ষিণ এশিয়ায়ও গত কবছরের নিলে দেখা যাচ্ছে যে সরকারগুলো আসলে বেশি শুনতেও রাজি হচ্ছে না। এখন যেটা হয়ে গেছে কি যে এখন বিশ্ব পরিস্থিতিটা একটু পাল্টে গেছে, এবং এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে একটা যুদ্ধ করছে এবং এটা আন্তর্জাতিকভাবে যেটা মোকাবেলা করতে হচ্ছে, এতে করে আমি বলবো যে আমাদের উন্নয়নশীল বিশ্ব, আমাদের পরাশক্তি বা শক্তিশালী রাষ্ট্রের কাছ থেকে আমরা কিছু ভুল শিক্ষা আমরা গ্রহণ করছি। সেই ভুল শিক্ষাটা হচ্ছে যে তারা যেভাবে শক্তি প্রয়োগ করছে প্রতিটি ক্ষেত্রে, এবং অনেকটা তারা কিন্তু একটা দায়মুক্তি মানে তারা ভোগ করে থাকে, কোন জবাবদিহিতে ঊর্ধ্বে তারা থাকে, কেননা তারা যেন বিশ্বকে শান্ত রাখতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখবার জন্য তাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাদের কাছ থেকে রাষ্ট্রীয় যে সরকারগুলো তারা কিন্তু এই শিক্ষাটা নিচ্ছে যে অর্থাৎ আমরাও সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে আমরাও শক্তি প্রয়োগ করতে পারবো, এবং সেখানেও ওই শক্তির যে একটা সীমারেখা থাকা দরকার, যে কতটুকু গ্রহণযোগ্য তা পাবে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্র আইন অনুসারে, সেটি কিন্তু আমরা তোয়াক্কা করছি না। এবং এতে করে যেহেতু তারাও করছে, এবং আমি যেহেতু বলছি দেখো আমি কিন্তু এই আল কায়েদা, আইসিস এদের বিরুদ্ধে সংগ্রাম করছি, এতে করে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাচ্ছে, এবং তারাও একটু নীরব দর্শকের ভূমিকা পালন করছে, না এতটুকু বোধহয় মেনে নেওয়া যায় এবং সহ্য করা যায়। এরকম একটা অবস্থার ভিতরে যখন রয়েছি, এটির কারণে কিন্তু আজকে আমাদের প্রতিটি দেশে আমরা দেখবো যে মানবাধিকার পরিস্থিতি একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে, এবং ভবিষ্যতে যে আরো হুমকির সম্মুখীন পড়বে না, এটি কিন্তু আমরা ঠিক জোর গলায় বলতে পারছি না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই তো একরকমের বৈধতা দেয়, আসলে শুধু মানবাধিকার লঙ্ঘনকে বৈধতা দিচ্ছে তাই নয়, সারা পৃথিবীতে এরও আরো অনেক উদাহরণ আছে। কিন্তু এই রিপোর্টে বাংলাদেশ অংশে বাংলাদেশে রাজনৈতিক দমনের জন্য, মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করবার জন্য, সভা সমাবেশের অধিকার থেকে বিরোধী দলকে বঞ্চিত করবার জন্যও এই অস্ত্রটি ব্যবহৃত হচ্ছে, সেটিও বলা হয়েছে। এবং বিরোধী দলকে দমন করতে গিয়ে আরো অনেক অন্যান্য ধরনের ভিন্ন মতের যারা আছে তাদেরকেও কিন্তু দমন করা হচ্ছে। যেমন গত বছরে আমরা দেখলাম, এগুলো তাদের রিপোর্টের মধ্যে মনে হয় এসছে, যে রামপাল নিয়ে যারা প্রতিবাদ করতে গেছেন তাদের উপরে জলকামান ছুড়ানো হলো, তারপরে তাদেরকে আটকও করা হয়েছে বিভিন্ন সময়, এবং অন্য যারা ধর্মান্ধতা নিয়ে লেখালেখি করছে তাদের বিরুদ্ধেও যে 57 ধারা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার 57 ধারা নিয়ে বিরাট বারবার আছে, হ্যাঁ ওটা নিয়ে অনেক কিছু তারা লিখেছে, এবং আসলে এটা বড় একটা সমস্যা। এবং নতুন যে আইনগুলো আমাদের হয়েছে গত বছরে, নতুন অথবা প্রস্তাবিত, প্রায় প্রত্যেকটাতে আমরা দেখছি এরকম একটা ধারা চলে আসছে, এই যে সংবিধান বা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান নিয়ে কোনো কথা বলা যাবে না। তো যেহেতু ঠিক মিজান ভাই যেটা বললেন, যেহেতু সবাই জানতে পারছে এখন যে এইসব প্রভাবশালী যে দেশগুলো আছে তারা আমাদের অনেক কিছু এখন মোটামুটি সয়ে যাচ্ছে, মনে করছে ঠিক আছে তোমরা তো মহান একটা যুদ্ধের মধ্যে লিপ্ত আছো, তখন তোমাদের এখানে দুই চারটা এরকম ঘটনা ঘটে গেলে আমরা এগুলো নিয়ে প্রতিবেদন ঠিকই ছাপাবো, কিন্তু এর বাইরে অন্য কিছু করতে আমি যাবো যে না। দক্ষিণ এশিয়ার কথা বলছিলাম, কি ইন্টারেস্টিং যে ভারতেও এরকম একটি আইন, ব্রিটিশ আমলের একটি আইন গত বছরই খুঁড়ে বের করা হয়েছে, যে এনজিওর উপর যাতে, এনজিওর ফান্ডিং এর উপর যাতে দমন নীতি চালানো যায়। 57 ধারা নিয়ে আপনি কথা বলছিলেন, আমরা নেপালে দেখেছি যে সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির দায়ে কানাডার এক জার্নালিস্টকে বের করে দেওয়া হয়েছে, টুইটার অ্যাকাউন্ট লিখেছেন বলে। মানে এটাই একটা ট্রেন্ড কিনা, যে কথাটি বলছিলেন ডক্টর মিজানুর রহমানও, যে সকলে ভাবছেন যে এর বৈধতা আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা বড় ট্রেন্ড আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি, যে অনুভূতিতে আঘাত লাগার ব্যাপার, এটা একটা মারাত্মক একটা হ্যাঁ একটা রোগের মতো হয়ে গেছে সব দেশে আসলে। কিন্তু উপমহাদেশে আমরা এটার অপব্যবহার দেখছি, পাশ্চাত্যেও কিন্তু দেখছি যে অফেন্ডেড হয়ে যাওয়া এবং অফেন্সের কারণে এক এক ধরনের মামলাগুলো করে ফেলা, অন্য ধরনের রিয়াকশন করে দেওয়া, কারো কথা না শুনতে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু মোটামুটি প্রচলিত হয়ে যাচ্ছে। সো অবশ্যই এটা হ্যাঁ বিশ্বব্যাপী একটা সমস্যা, কিন্তু যেটা এখন পর্যন্ত বলতে হচ্ছে না, কিছু পার্থক্য আছে, যে আমাদের দেশে অবশ্যই আমরা আদালতের কাছে যেতে পারছি, কিন্তু অনেক সময় আমরা আদালতের কাছে গিয়ে কোনো রায় বা আদেশ পেলেও আমরা দেখছি যে আমাদের এখানে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা এগুলো কোনোভাবেই মানতে চাচ্ছে না। ইদানিং যুক্তরাষ্ট্র তো দেখা যাচ্ছে, কারণ ওখানে ওনাদের আদালত খুব সাহসী একটা ভূমিকা রাখলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। উনি যখন বললেন যে 7টি দেশের নাগরিক ওনার দেশে আর আসতেই পারবে না, ওনারা তো এই আদেশটাকে অন্তর্বর্তীকালীন একটি আদেশ দিয়ে স্থগিত করে রাখলেন। কিন্তু এখন আমরা দেখছি আবার শুরু হয়েছে, যে যুক্তরাষ্ট্র এখন শুরু করছে যে কেউ ঢুকলে তাদের ভিসা 10 বার দেখছে, তাকে এয়ারপোর্টে আটকে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে
তারা আমাদের থেকে এই শিক্ষাগুলো নিচ্ছে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনি শুরু করেছিলেন, শুরুর বক্তব্যে বলছিলেন যে আদালত করছে অনেক কিছু, কিন্তু আপনি মনে করেন আদালত আরো অ্যাক্টিভ, আরো সক্রিয় ভূমিকা রাখতে পারে। আপনার অ্যাক্টিভিজমের জায়গাটিও যদি আমি বলি একটা আদালত কেন্দ্রিক, মানে আদালতের মামলা করা, বিচার চাওয়া এবং প্রতিকারটা আদালত থেকে নিয়ে আসা। আসলে কতটুকু প্রতিকার দিতে পারছে এবং আরো কতটা দিতে পারে, এই দিয়ে যদি আমরা শেষ করি আজকের। দেখুন, আদালতের মাধ্যমে প্রতিকার এটা কিন্তু আপনার একটা লেটেস্ট মানে লাস্ট অবস্থান, অর্থাৎ যখন আপনি অন্য কোথাও কিছু পাবেন না তখন আদালতের মাধ্যমে প্রতিকার। কারণ আদালতটাকে সৃষ্টি করা হয়েছিল এই জন্য যে আপনার প্রশাসনের কাজ চলবে, আইন বিভাগের কাজ চলবে, যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে ডিসিশন উইল মেক বাই দ্য কোর্ট। এই তো এইটা হলো আদালত। এখন আমাদের যেটা সমস্যা হলো সেটা হলো যে এইটা আমাদের একটা হাতিয়ার, তো সেই হাতিয়ারটাকে আমরা বর্তমানে বিভিন্ন কারণে, প্রশাসনের বিভিন্ন বেআইনি সিদ্ধান্ত, পার্লামেন্টের বিভিন্ন রং ল মানে আইন পাস, বিভিন্ন কারণে আলটিমেটলি এখন জনগণের প্রত্যাশাটাই হয়েছে আদালতের উপরে। আপনি দেখবেন যে মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন কোনো যদি একটা সমস্যা ফেস করে তারা আদালতের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আদালত রায় দিলে কি হয়, মানে আমার সাধারণ মানুষের প্রশ্ন, মানে ফুটপাত থেকে মোটরসাইকেল চলাও বন্ধ হয় না, এই নিয়েও আদালতের রায় আছে, আবার ধরুন 54 ধারায় গ্রেফতারও বন্ধ হয় না, কি হয় তবে আদালত রায় দিলে? আদালতের রায় আপনার কি হয় সেই প্রশ্ন কিন্তু আবার আমাদের সংবিধানই বলা আছে যে আদালত যখন রায় দিবে সেটা কিন্তু সকলকে মানতে হবে, এবং সেই মানার আবার মেকানিজমটা আমাদের সংবিধানে বলা আছে। যেমন আপনি যদি আদালতের নির্দেশটা না মানেন, যেটা আমরা সবসময় ব্যবহার করি হাতিয়ার হিসেবে, এই যে হাজারীবাগের আপনার ট্যানারি যাচ্ছে না, আমরা কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করলাম, তাই না? তো এইরকম প্রত্যেকটা জায়গায় আমরা একটু হয়তো আমাদের সময় লাগবে, আমাদের লেগে থাকতে হবে, কিন্তু আদালতের আদেশটা বা রায়টা না মানার কোনো স্কোপ নাই, এটা লেগে থাকলে অবশ্যই মানতে হবে। যে কারণে আপনি দেখতে পারবেন আলটিমেটলি এই রায় মানাতে গিয়ে যে সমস্যাটা হলো সেটি হলো আমরা যখন আদালতের এই রায়গুলো, অনেক রায় হয়েছে, কিন্তু যখন মানাতে মানাতে আদালতকে আমরা ব্যবহার করতে শুরু করলাম যে মানতেই হবে, এর মধ্যে আবার একটা রিয়াকশন শুরু হয়ে গেল, যেটা প্রশাসন এবং আমাদের অন্যান্য যারা আছেন স্তম্ভ তাদের এবং সেই কারণে কিন্তু এটা একটা দ্বন্দ্বের মতো আমাদের সৃষ্টি হয়ে গেল। আলটিমেটলি আদালতের ক্ষমতাটা, যে একটা স্বাধীন বিচার বিভাগের যে ক্ষমতা, সেটার উপরেও 16 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু একটা প্রচ্ছন্ন আপনার কর্তৃত্ব সৃষ্টি করে একটা চেষ্টা করা হয়েছে, এবং সেটি কিন্তু এখনো বিদ্যমান। তো সেই জন্য আপনার এই যে আদালতের হাতিয়ারের কথাটা বললেন আপনি, দেখুন আমাদের স্বাভাবিক অবস্থা একটা, অস্বাভাবিক অবস্থা একটা। স্বাভাবিক অবস্থা থাকলে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রশাসন বা অন্যান্য যারা আছেন তাদের কাজগুলো যদি চলমান থাকে সেক্ষেত্রে আদালতের উপর চাপটা কম আসে। কিন্তু আমাদের দেশে এত বেশি বেআইনি কর্মকাণ্ড হচ্ছে প্রত্যেকটা লেভেলে, একদম একেবারে আপনার ধরেন প্রশাসন থেকে সেই কারণে কিন্তু আদালতের উপর আমাদের চাপ বেড়ে যাচ্ছে। মঞ্জিল মোর্শেদ, আপনি নিজেই বলেছেন লেগে থাকতে হবে, তাহলে আদালতে প্রতিকার নিশ্চয়ই মিলবে। কাজেই এখন বোধহয় লেগে থাকার সময়টা। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর মিজানুর রহমান। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন এই আলোচনায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নিবন্ধনের ভয় বিএনপির একার নয় এই বিষয়ে। সাথে থাকবেন জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ। সঙ্গে থাকবেন আপনিও।